নমস্কার, আমি উদয় শঙ্কর সেনগুপ্ত। যদি পডকাস্টের কথা বলেন, তাহলে এইটা হচ্ছে আমাদের মিউজিয়াম ক্যাফের ১ম পডকাস্ট। অফিসিয়ালি ১ম পডকাস্ট এবং সেটাও কিন্তু একদম অপ্রত্যাশিতভাবে আজকে এখন বাজে একদম দেখুন ঘড়িতে ১টা ৪০ রাত ১টা ৪০ দুপুর নয় কিন্তু রাত ১টা ৪০ বাজছে এবং আমাদের সাথে রয়েছে আমার ভীষণ ভালো বন্ধু রাগেশ্রী দাস। রাগেশ্রীকে আমি তো খুব ভালোবাসি এবং আমাদের শিল্পমহলে অনেকে ওর গুণবদ্ধ মানে ফ্যান যাকে বলে একদম ফ্যান। তো ওর গানের ফ্যান, আমি ওর গানের খুব ফ্যান এবং আম সত্যি কথা বলতে কি জীবনে খুব কম মানুষের গান শুনেছি যাদের গান হৃদয়কে স্পর্শ করে যায়। তাদের মধ্যে একজন হচ্ছে রাগেশ্রী দাস। আমি কিন্তু এবার অনেকক্ষণ এরকম ফর্মালিটি আর কথা বলতে পারছি না। হ্যাঁ, সিরিয়াসলি হ্যাঁ। মানে আমি আর ও যখন আমরা একসাথে যখন দেখা হয় আমরা এই যে এত এরকম হ্যাঁ, আমরা এখন রাগেশ্রী দাসের সামনে বসে আছি। এরকম ভাবে আমরা কোনোদিন কথা বলি না। আর আমি তো অন্তত আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে আমি এরকম ভাবে কোনোদিন কথা বলি না। তো আমি আজকে ওকে এখানে নিয়ে এসেছি। তার একটা বড় কারণ হচ্ছে যে নিয়ে এসেছি বললে ভুল হবে। ঘটনাচক্রেও আজকে মিউজিয়াম ক্যাফেতে কারণ আজকে আমার ছোট কাকার ছেলের বিয়ের বৌভাত ছিল। ও লখনৌ থেকে ও হচ্ছে রোহনের মাসতুতো মাসি। তাই তো আমি ঠিক বললাম? একদম। ও হচ্ছে রোহনের মাসতুতো মাসি। তো ও লখনৌ থেকে আজকে বর্ধমানে এসছে ও রোহনকে আশীর্বাদ দেওয়ার জন্য ওর রিসেপশনে যোগদান করার জন্য এবং সত্যি কথা বলতে কি আমি চেয়েছিলাম যে একটু জোর করে যে ও আসুক তার কারণ হচ্ছে ওর সাথে আমার সেই ছোটবেলা মানে ছোট কাকিমা যবে থেকে বিয়ে হয়েছে সেই সময় থেকে আমার পরিচয় এবং আজ এই পরিচয়টা প্রায় নয় করে ২৪ বছর ২৩-২৪ বছরে হ্যাঁ তবে এবং তখন ও স্কার্ট পরতো এবার ছোট্ট একটা স্কার্ট পরতো হ্যাঁ আমাকে একটু আগে বলছে স্কার্ট পরবো না তো কি করবো আমি তো তখন তো ছোট বাচ্চা মেয়ে হ্যাঁ সেরকম তো এবং আমরা দুজনেই রবীন্দ্র ভারতী থেকে ও গান নিয়ে পড়াশোনা করেছে আমি নাচ নিয়ে পড়াশোনা করেছি সেই সূত্রে যাতায়াতেও পরিচয় হতো গল্প আড্ডা মারতাম এবং ওখানে পড়াশোনায় ওখানে ক্যান্টিন ঠাকুরদার ক্যান্টিন মনে আছে আমরা কিন্তু জোড়াসাঁকোতে পড়াশোনা করেছি এটা আমাদের কাছে গর্বের বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেই আমরা পড়াশোনা করেছি এবং ঠাকুরদার ক্যান্টিনে আমরা একসাথে বসে খেতাম এবং ঠাকুরদার ক্যান্টিন আরো ফেমাস ছিল এই কারণে যে সেই ক্যান্টিনে আর্ট ড্রামা নাচ গান সব ছেলেমেয়েরা একসাথে বসে আড্ডা মারতো এবং এরকম নয় যে নাচের লোকেরা শুধু নাচের লোকেদের সাথে কথা বলছে নাচের লোকেরা আমরা 3 বছর অনেক ছেলে মেয়েকে শেষ অবধি জানতামও না যে সে কোন ডিপার্টমেন্ট থেকে বন্ধু এরকম আড্ডা বাড্ডা হতো মানে ভীষণ ভীষণ একটা দারুণ মজার সময় কাটিয়েছি তো আমি মানে আমাদের মিউজিয়াম ক্যাফে তৈরি করা হয়েছিল এই কারণে যাতে যারা শিল্পী তারা এসে তাদের মনের মতন একটা স্থান খুঁজে পায় তো আমি আজকে ওর কাছ থেকে শুনে নেবো যে ওর আজকে কেমন লাগলো একটু আগে তো একদম মানে খ্যাপামো করছিল এখানে এসে হ্যাঁ ওর মানে আমি ওর মুখ থেকে শুনি কেমন লাগলো এখানে মিউজিয়াম ক্যাফেতে এসে ফার্স্ট লুকে এটা বলতে গেলে আমি এখন অনর্গল কথা বলে যেতে পারবো আর প্রথম যেটা দিয়ে শুরু করবো আমি যেটা ওকে প্রথমে এসেই আমি ওকে ওর নাম বাড়ির নাম ধরেই সারা জীবন ওকে ডেকে অভ্যস্ত এটা ও বলে নয় আমাদের বর্ধমানের শিল্পী মহলে সবাই শঙ্কু বলেই ডাকে বলেই জানি শঙ্কুদার ক্ষেত্রটা আমি ছোটবেলা থেকে যেমন ও আমাকে ছোট থেকে দেখেছে আমিও ওকে ছোট থেকে দেখেছি কিন্তু ওই বয়সে কি হয় আমরা এতটাই বাচ্চা বাচ্চা ছিলাম কে কতটা সাংগীতিক জীবনে কতখানি সিরিয়াস সেটা তো সময় পেরোতে পেরোতে আমরা বুঝতে পারি আমিও খবর পেতাম শঙ্কু এরকম এরকম ভালো জায়গায় কাজ করছে ও হয়তো খবর পেয়েছে যে আমি কোথাও কাজ করছি অনেক বছর পরে গিয়ে দেখলাম ও অনেকটা বড় হয়ে গেছে আমি অনেকটা বড় হয়ে গেছি এরকম জায়গাতে গিয়ে আচ্ছা আমরা কিন্তু দুজনেই নিজেদের ঢাকঢোল পেটাতে ভীষণ ভালোবাসি হ্যাঁ আমিও নিজের ঢাকঢোল খুব পেটাই হ্যাঁ আমি এই করেছি আমি ওই করেছি এগুলো আমি বলি কারণ এখন তো যুগ নিজের ঢাক নিজে পেটাতে হবে ও বলে এবং বলি তার সাথে করি এরকম অনেকে আছে যারা বলে কিন্তু করে না কিন্তু আমরা বলি প্লাস করি তো ফাইনালি যেটা এসে দাঁড়ালো যে ওকে আমি অনেকখানি ম্যাচিওর এবং আস্তে আস্তে খবরের মাধ্যমে যেটা জানতে পারলাম যা দেখতে পারলাম যে শঙ্কুদা একটা অন্য চেহারা নিয়েছে সেটা ওর নিজের জগতে এটা সম্পূর্ণ ওর কৃতিত্ব ওর পরিশ্রম ও এরকম একটা জায়গাতে থেকে সেখান থেকে বেরিয়ে যাওয়া নিজের আর্ট ফর্মটাকে ভালোবেসে সেটার প্রতি অক্লান্ত পরিশ্রম করা শুধুমাত্র পরিশ্রম নয় পরিশ্রমের পেছনে একটা প্যাশন থাকতে হয় মানে একটা খ্যাপামি থাকতে হয় সেটা যে করতে পারছে করতে পেরেছে সেটা আমি বেশ বাড়ির বাইরে থেকেও আমি সে খবরগুলো আমি দেখতাম ওকে দেখতাম রীতিমতো সে জায়গা থেকে আমার এটা একটা ভীষণ আনন্দের বিষয় যে আমার পরিবারে শঙ্কুদা সেটা করছে আর একটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে
যে ওর সাথে আমার দেখা সাক্ষাৎ খুব কম হয়, মানে খুব একদমই কম হয়, কিন্তু যেদিন দেখা হয় সেদিন কিন্তু এইরকমই খ্যাপামো হয়, হ্যাঁ, এরকমই খ্যাপামো হয়, এরকমই আমাদের সম্পর্কগুলো একই রকম রয়ে গেছে। হ্যাঁ, জি, ছোটবেলা থেকে একদম। একই রকম রয়েছে জিনিসটা। হ্যাঁ। এখন আজকে যেটা হয়েছে, এখন এই যে রাত্রির দেড়টা বাজে, কি অত্যাচার না? এখন বসে আমাকে বকানো করা হচ্ছে। আমি খুব চেষ্টা করছি কখন ঘুমোতে যাবো, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। আর আমি সেটাকে প্রচন্ড প্রশ্রয় দিচ্ছি জাস্ট এটা বলার জন্য, আজকে আমি যে জায়গাটাতে বসে আছি, আমার জাস্ট মনে হচ্ছে যে এই জায়গাটা আমার বাড়ি কেন নয়? আমি যদি কোনোভাবে একটা বড় ট্যুর দেওয়াতে পারতাম, আমি প্রত্যেকটা ডিটেইল যদি দেওয়াতে পারতাম, তাহলে বোধহয় আমি কিছুটা বোঝাতে পারতাম যে একটা চৌকষ্ঠ ঘর, একটা চারকোনার ঘরকে ঠিক নিজের সমস্ত রুচিবোধটা যদি বমি করে দিতে হয়, যা আছে সবটা যদি বের করে দিতে হয়, সেটা যদি কোথাও চেপে রাখতে হয়, তার পেছনে কত ভাবনা, কত খরচা, কত পরিশ্রম, কত দৌড়াদৌড়ি। এই যে ভাবনার প্রতিফলন আমি প্রত্যেকটা দেয়াল ধরে বলে দিতে পারবো। শুধু দেয়াল নয়, প্রত্যেকটা কোটা জুড়ে, জুড়ে এই যে পুরো জায়গাটা আমার পেছনে যেখানটা দেখা যাচ্ছে, এই দিকটা, এদিকটা, এখানে প্রত্যেকটা কোটায়, কোটায় যে একেকটা করে জিনিস আছে। আমার এই কারণে আরো বেশি ভালো লাগছে, আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করি এবং যে বিষয় নিয়ে আমার এত দিনের জার্নি, এর মধ্যে থেকে 80% জিনিস আমার চেনা জিনিস। এখনো হয়তো আমি পড়াশোনার মধ্যে যে বিষয়গুলোর মধ্যে আছি, তার মধ্যে থেকে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো এই এতখানি যার মধ্যে ফ্যামিলিয়ার, বৌদ্ধ তন্ত্র অন্যতম। হুম। অবশ্যই বৌদ্ধতন্ত্র থেকে আমি ওখানে মানে সাইন ল্যাঙ্গুয়েজেস হুম। দেখতে পাচ্ছি। মানে কি নেই? এরকম একটা সম্ভার দিয়ে, এরকম একটা রুচি দিয়ে কেউ ঘর তৈরি করতে পারে, সেটাকে আবার ক্যাফে নাম দেয়। সেখানে আবার বাচ্চারা এসে পড়াশোনা করতে পারবে, পেছনে বইপত্র আছে, কফি খেতে চাইলে খেতে পারবে, আড্ডা মারতে চাইলে আড্ডা মারতে পারবে। মানে এ তো স্বর্গসুখ। এটা যে ও করতে পেরেছে, মানে আমার খ্যাপামিটা এই যে বলছিল না, আমি একটু আগে এসে খ্যাপামি করছিলাম, সত্যিই করছিলাম। এটা করা ছাড়া উপায় নেই। যা করে ফেলেছো মানে ক্যা বাত! অসাধারণ, না, ও অসাধারণ। আমাকে শুধু একটা জিনিস জিজ্ঞেস করছে যে, "হ্যাঁ রে, তুই যেটা বর্ধমানে করলি, তো বর্ধমানের লোকেরা এর মর্যাদা দিতে পারে?" আমি বললাম, আমি তখন ওকে বললাম যে, "আমি কারোর মর্যাদা দেওয়ার জন্য করিনি। আমি আমার যে শিল্প চর্চার, যে শিল্প সাধনার যে যাত্রাপথ, হুম। সেই যাত্রাপথে আমি হেঁটে যাচ্ছি। এখানে যারা, যারা আমার সঙ্গী হয়, এই যেমন আজকে রাত 2:45 সময় ও আমার সঙ্গী, এই খ্যাপামোদো এটা তো সঙ্গী। অত্যাচার। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে যারা সঙ্গী হয়, তারা সঙ্গী হবে, এবং যারা এটা পছন্দ করে, তারা রেগুলার এখানে আসে। রেগুলার এখানে আসে, গান করে, কবিতা বলে। যেমন আমাদের মিউনিসিপাল স্কুলের হেড স্যার অরুণাভ স্যার তার বন্ধু বান্ধবদের নিয়ে ছাত্রদের আসে, এখানে গান হয়, আড্ডা হয়, সবকিছু হয়। তো এটা এটা তারা রেগুলার আসে, এরকম না যে একদিন দুদিন আসে, হুম, তারা হুম, হুম। রেগুলার আসছে, রেগুলার আলোচনা হচ্ছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, তার সাথে তুই একটা গান কর, তুই একটা কবিতা বল, এই জিনিসগুলো রেগুলার না, হয়। না, উচিত, এবং উচিত এটা আমি অবশ্যই। কলকাতার কফি হাউসে দেখেছিলাম, যে কলকাতায় একটা টেবিলে আমি হয়েছে, আমি যে টেবিলে বসে আছি তার পাশের টেবিলে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বসে রয়েছে, এরকম। মানে আমি হয়তো অনেককে চিনি না, আরো অনেক গুণীজনরাও হ্যাঁ, ছিলেন। হ্যাঁ। তো এটা হয়, তখন আমার মনে হলো যে এইরকম জিনিস আমাদের বর্ধমানে কেন হবে বর্ধমানে না? কেন হবে না? নিশ্চয়ই। যারা শিল্প তবে নিয়ে চর্চা করে আমি তাদের আমি শিল্পে, তোমাকে হ্যাঁ। জানি না, হুম। আমি এটা তুমি কিভাবে হুম। নেবে। আমি চাইবো যে এই জায়গাটা ১০ বছর পরেও এতটুকুই থাক। হুম। এটা সাইজে না বাড়ুক, না, না, না। হ্যাঁ, কর্মক্ষমতায় ঘন বড় হয়ে যাক। একদমই তাই। যেমন আমার ইন ফিউচার এ প্ল্যান আছে যে আমাদের এখনো সাউন্ড সিস্টেমটা কেনা হয়ে ওঠেনি। হুম। মানে একটা ধর তুই যদি গাইবি, আমাকে যেন আমাদের এখনো পর্যন্ত গানের অনুষ্ঠানের জন্য মাইক ভাড়া করতে হয়। আমি যেন চাই যে এখানে একটা ছোট্ট একটা জিনিস লাগিয়ে দেবো। তাতেই যেই সাউন্ড যেটা আউটপুটটা হবে। বেরোবে সেটা যেন A1 হয়। তার এবং তার নিশ্চয়ই, চারিদিক সারাউন্ডিং হয়। নিশ্চয়ই, তোকে নিশ্চয়ই। যেন ওটাই ওই বলছি। মাইক্রোফোনটা তোর মুখের সামনে যেন তোকে ডিস্টার্বেন্স তৈরি না করে। মানে ভীষণ হুম, হাইটেক। হুম। এইগুলো যেমন এখনো প্ল্যান আছে, এগুলো এখনো নিশ্চয়ই করা হবে, হয়ে ওঠেনি। হবে। এগুলো নিশ্চয়ই হবে। আমার ভীষণ প্রার্থনা এক্সাক্টলি, রইল আমার যে এই হোক। ছোট জায়গার মধ্যেই থাকুক, কিন্তু জিনিসগুলো যেন সে এ ক্লাস হয়। প্রতিটা একদম, কোয়ালিটি, তার একদম। জিনিসপত্র যেন খুব হাইটেক হয়। হ্যাঁ, যেন। হ্যাঁ, কারণ ওটার হুম, পেছনে আরেকটা স্বার্থপরতার কারণও আছে। এরকম সম্ভার যদি একটা বিরাট জায়গা জুড়ে হয় হুম, না, আমার তো এসে এখানে হুম। শরীর খারাপ করবে, সেই অ্যাম্বুলেন্সের খরচটা তোমাকে আবার নিতে হবে। আবার এত অশান্তি করার কি দরকার? তার থেকে এটা ঠিক ছোট না, জায়গাতে না। থাক। ওর সত্যি কথা বলতে ওর হিস্ট্রি এবং সেই অ্যান্টিক জিনিসের জন্য ও পাগল। আমি যা দেখলাম, হ্যাঁ? আর আমাদের মিউজিয়াম ক্যাফেতে এরকম অ্যান্টিক জিনিসে ভরা। একদম। দেশ-বিদেশের অ্যান্টিক জিনিসে ও পাগলের মতন একটার পর একটা দেখছে, একটার পর একটা। এখানে একটা তন্ত্রমন্ত্রের মূর্তি দিয়ে ও কতক্ষণ ধরে যে দেখলো, আমাকে বলল এটা ছবি তুলে পাঠিয়ে দেয়। তো এইটা ও নয়, আমিও। আমিও যখন কোথাও ঘুরতে যাই, আমি যখন অ্যান্টিকের দোকান দেখি, আমি চুম্বকের মতন চলে যাই। হ্যাঁ, মানে লোকে জামাকাপড়, দামি ঘড়ি, হ্যাঁ, মোবাইলের দোকানের দিকে দৌড়ায়। আমি অ্যান্টিকের দোকানের দিকে যাই। আমার মনে হয় যেন প্রতিটা জিনিস যেন একটা গল্প বলছে। অবশ্যই।
প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস একটা গল্প বলছে। এখানেও তাই, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে গল্প আছে। আমিও এটা একটা ঠিক করেছি যে এই একটা জিনিস নিয়ে একদিন একটা এপিসোড করব। যে নিশ্চয়ই প্রতিটা জিনিসের কি তার কোথা থেকে পেছনে এসছে, তার কি ব্যাক হিস্ট্রিটা রয়েছে সেগুলো নিয়ে একটা করব। অবশ্যই খুব আর ভালো কথা। মানে আমি সত্যি কথা বলতে কি ভবিষ্যতেও আমাকে অনেক জিনিস নিয়ে বলছিল যে তুই এইগুলো এগুলো করতে পারিস। সেগুলো এখন সারপ্রাইজ থাক, আস্তে, আস্তে ক্রমশ প্রকাশ্য, হ্যাঁ। তবে আমার যেটা ভীষণ ভাল লাগলো যে ও আজকে লখনৌ থেকে শুধুমাত্র এই মানে নিজের ভাইয়ের জন্য এসছে এবং অবশ্যই আমাদের জন্য এসছে। আমিও বলেছিলাম যে ওকে ফোন করেছিলাম, এসছে। এটা আমার ভীষণ ভাল লেগেছে। ভীষণ। যেখানে এই ভ্যালুসগুলো, এই ভ্যালুসটা, এই ভালোবাসাটার জন্য সত্যি আমরা বেঁচে আছি এই ভালোবাসাটার জন্য। এবং তার সাথে আমার পোগো মানে আমার ঘরে যে কুকুরটা সেটার সাথেও পরিচয় হয়েছে ওর। কি এবং মিষ্টি ও হ্যাঁ, বাবা। বলছে কি ওবিডিয়েন্ট, কি সুন্দর কথা শোনে। হ্যাঁ, পোগোকে একটু আদর করলো, এই করলো। তো এটা একটা ব্যাপার। আর তোর একটা জিনিস আমি এখানে একটা জিজ্ঞেস করব যে তোর কি মনে হয় যে এখনকার সমাজে কেউ যদি শাস্ত্রীয় সঙ্গীতকে আমি সাধনা হিসেবে বলবো না। কারণ সাধনা হিসেবে আ কোনো কিছু করতে গেলে তার পেছনে অনেক অর্থনৈতিক সাপোর্টের দরকার হয়। এটা একটা ব্যাপার থাকে। কিন্তু যারা ধর এটাকে পেশা হিসেবে নিতে চাইছে, হুম, হুম। তাদের কি করা উচিত? তাদের কিভাবে এগোনো পেশা সেটা? হিসেবেই নেওয়া উচিত। আমার এটা নিয়ে কোনো বক্তব্যই নেই অ্যাকচুয়ালি। আচ্ছা। পেশা হিসেবে নিতে গেলেও তুমি নিজে বলো না। তুমি যে এতগুলো বছর হুম, নিজের পেছনে ক্ষয় করলে। হুম, এখন যদি তোমাকে ৪ দিনের একটা বাচ্চা এসে বলে, "আমার না নাচ কি ভালো লাগে, আমাকে ৪ দিন ১ মাসের একটা কোর্স করিয়ে দিন না, আমি হুম, একটু পেশা নিয়ে চলতে চাই।" তুমি তাকে কি বলবে? হুম, মানে তোমার কি বলতে ইচ্ছে করবে আদৌ তাকে? নাকি তুমি ব্যবসায়িক বৃত্তি দেখে এটা বলে হুম, দেবে যে, "ঠিক আছে আমার কাছে ৬ মাসের একটা কোর্স, এত টাকার এটার একটা ট্রান্সেকশন, হুম, এই লেনদেন, ৬ মাস শেখো, তারপর তুমি কি করলে আমি দেখতে পাবো না।" হুম, এটা তুমি দেখবে। এবার সেখানে আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত সমস্যা যেহেতু ব্যক্তিগত হুম, সমস্যাই বলব। হুম, পেশা হিসেবে নিতে গেলে either heartless হও, হুম, আর যদি soulful হও তাহলে পেশা হবে না। একদম। তাহলে এটা একদম প্যাশন হবে। প্যাশন হবে। ঠিক। যদি heartless হও হুম, তাহলে heartless এর জন্য আমি তোমাকে কিছু সার্ভ করতে হুম, পারব না। কারণ আমার soulful জিনিসটাকে নিয়ে তুমি বিজনেস করবে, হুম, সেটা আমি বেশিদিন বাড়িতে বসে দেখতে পারব না। হুম, আর আমার তোমাকে শেখাতে ইচ্ছেও করবে না, না তোমার শেখার ইচ্ছে থাকবে। তা আমি ফালতু তোমার পেছনে সময় দেব কেন? যদি যারা পেশা নিয়ে অন্যভাবে যদি হুম, বলো যে গান বাজনা নিয়ে পেশা হুম, করতে চায়, তাদের কি করা উচিত, হুম, কি না করা উচিত, সেটা আমার থেকে মনে হয় যারা পেশাতেই আছেন তাদেরকে হুম, জিজ্ঞেস করাটা বেটার একদম। হবে। কারণ অনেকেই এরকম আছে যে গানটাকে সেল করে হুম, ভালো হুম, জীবিকা নির্বাহ হুম, করছে। হুম, এটা ঘটনা, হুম। এটা জিনিসটা। এখন ওটা আমরা কাউকে ভুল বলতে পারি না। হুম। দেখুন না, না, ভুল তো অবশ্যই নয়। কারণ আ দে পেটের খিদেটা তো আছে, মিথ্যে নয়। হ্যাঁ, আর পেটের খিদে তো মিথ্যে সবথেকে নয়। বড় হ্যাঁ, কথা লোকে সেটা খাচ্ছে বলে সে খাওয়াতে পারছে। একদম। এটা তো তার ক্রেডিট। হ্যাঁ? এটা তো তার ক্রেডিট সেটা যে সেটা যেভাবেই করুক, হুম, খারাপ গেয়েও যদি হয় হুম, তার ৫০০ টা ভিউ। হুম, সেটা তো আমি বাড়িতে বসে একগাদা জ্ঞান হুম, নিয়ে কেড়ে হুম, নিতে হুম। পারব না। একদম তাই। অথবা আমি সেটাকে খারাপও বলতেও পারব এটাও একটা না। ট্যালেন্ট। এটাও একটা অবশ্যই। ট্যালেন্ট। হ্যাঁ, একদম ঠিক সে কথা। করতে হুম, পারছে। হুম, ওটা তার তখন হুম, পেশাতে পরিণত হুম, হচ্ছে। লোকে এই যে আমরা এখন ফোন খুললেই নানা রকম হাসির গান শুনি, হুম, হাসির ভিডিও দেখি, দেখে গড়াগড়ি খাচ্ছি। হুম, তার ভিউজ লেভেল দেখো, হুম, সেটা তো তার পেশায় পরিণত হচ্ছে। হুম, সে তো একদম। জেনে শুনে একদম, প্রত্যেকদিন একদম, জোকার একদম, সাজবে। একদম জেনে শুনে এবার করছে। আমি বাড়িতে বেশে বিশাল সাধনা-টাধনা করে একদম হুম, রুদ্রাক্ষ-টুদ্রাক্ষ দিয়ে সেজে ধূপ-ধুনো দিয়ে বললাম, "বাবা ছি! গান বাজনার কি অবস্থা!" হুম, না, আমি এটা আজকাল অডিয়েন্স এর থেকে হুম, এটা আমি এক্সপেক্ট করি না। একদমই তাই। যে পেশা হিসেবে নিচ্ছেন, কিভাবে কি করলে অন্য ক্ষেত্রে যেভাবে পেশা বাড়ে, হুম। এটাকেও কিভাবে পেশা বাড়াবে সে নিজেই ঠিক করুক। হ্যাঁ, তার জন্য আর গান বাজনা একদম শেখার দরকার তারও নেই। ওইটাতে অনেস্ট হওয়া উচিত। ওটাতে অনেস্ট হোক। হ্যাঁ, সে ওটাতে অনেস্ট থাকুক জিনিসটা। অনেস্ট থাক, হুম, করুক। একদমই তাই এটা। এটা খুবই একটা হ্যাঁ, এখনকার মানে দিনে আমার হ্যাঁ, সেখানে কোনো অনুদান থাকবে না। আমি না, কিছু করতে না, পারব না, না না। বাবা। আর এটা আমি নিজে একটা জিনিস দেখেছি যেমন আমি নাচ শিখেছি। নাচটাকে কিন্তু কোনোদিন পেশা হিসেবে ভাবিনি। হুম, মানে আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছি। হুম, নাচটা প্যারালালি করেছি। করতে হঠাৎ একদিন এটা পেশা হয়ে গেছে। হুম। মানে রবীন্দ্রভারতী থেকে বেরোনোর পর হঠাৎ করে এটা পেশা হয়ে গেল। যখন এসএসসি তে মানে ওই স্কুল টিচারটা হলাম না। মানে হলাম না কেন বলব? পেলাম না। হ্যাঁ, হলাম না কেন এই বলব? আমি পেয়েছিলাম হ্যাঁ। তাও আমাকে চাকরি দেয়নি। তো আর আমার সত্যি কথা বলতে স্কুল টিচার হওয়ার কোনদিন ইচ্ছাও ছিল না। ওই জন্য হ্যাঁ, কোয়েশ্চেন পেপারে এমনি বসে, বসে পরীক্ষা হ্যাঁ, কোয়েশ্চেন পেপারে বসে মিনিমাম করতাম। হ্যাঁ, কিছুতে আমার মনে আছে বাবা জোর করে পাঠাতো। যা পরীক্ষাটা দিয়ে আয় এরকম। কোনদিন সিরিয়াসলি দিইনি। হ্যাঁ, আর খুব সিরিয়াস দেওয়ার চেষ্টা করতাম কিন্তু কোনদিনই পারিনি। যাই হোক। কিন্তু তারপরে হঠাৎ করে কি করে হ্যাঁ, কি করে নাচটা হঠাৎ করে পেশা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখনো আমি একটা জিনিস মানে আমাদের বর্ধমানে যারা আছে তারা আমাকে যারা চিনে জানে যে
ক্লাস যেটা পেশা, মানে যেটা আমার ক্লাস করাই, সেখানে এখনো পর্যন্ত কিন্তু মানে 5টায় ক্লাস মানে 5টাতে শুরু হয়, মানে 4:45টায় রিপোর্টিং, 5টায় শুরু মানে 5টায় শুরু, 6টায় শেষ মানে 6টায় শেষ। এবং যদি কোয়ালিটি না থাকে, মানে যদি প্র্যাকটিস না করে, এখনো বকা খায়, মানে ছোট থেকে বড় এখনো সবাই এরকম বকা খায়। যেটা ওই যে তুই যে বলছিস যে ব্যবসা করতে গিয়ে বা বকবো কেন, স্টুডেন্টটা চলে যাবে, বাবা, চলছে, এসব তো হ্যাঁ আছে, এগুলো তো একটা এগুলো তো আছে, হ্যাঁ আছে। কি দরকার। হ্যাঁ, এই অনেস্টিটা এখনো রেখেছি, মানে নিজে যদি এটাকে পেশা হিসেবেও বলি, Thank এই you. হ্যাঁ এই অনেস্টিটাকে কিন্তু আমি এখনো রেখেছি। তো এই একটা জিনিস রয়েছে। আর কাজটার ক্ষেত্রে মোটামুটি যারা জানে, এখনো কিন্তু কোনো ওইটাতে কম্প্রোমাইজ হয়নি। অবশ্যই, হ্যাঁ, করলে অবশ্যই। ভালো করে করো, তবে আমার নাহলে করার একটা দরকার কথা নেই। মনে হ্যাঁ। হয়, যারা এটা বললে হয়তো হুম, অত্যুক্তি করা হুম, হবে। যারা একটু কষ্ট করে হুম, শিখে পড়ে গান হুম, বাজনা বা যেকোনো আর্ট ফর্ম একটু শিখেছেন, হুম, তারা যখন এটা হয়ই, যারা লেগে থাকেন তাদের, হুম, ম্যাথমেটিশিয়ানরা একটা বয়সের পরে হুম, হুম, অঙ্কের ক্লাস নেবেন, হুম, এটাই হুম, স্বাভাবিক। হুম, যারা নাচ গান করেছে তারাও একটা সময় এসে টিচিং এ আসবেন। হুম, কথা হচ্ছে তাদের ক্ষেত্রে পেশাটা পেশা নয়, যারা দায়িত্ব নিয়ে শেখাতে বসেন। হুম, তাদের ক্ষেত্রে হয়তো পেশার মতো শুনতে লাগলেও হুম। তাদের ওখানে প্যাশনটা কোথাও ভিতরে একদম, লুকিয়ে আছে। একদম। কারণ তারা দায়িত্ব নিয়ে শেখাচ্ছেন। তারা চাইছেন এর কিছু হোক, হ্যাঁ, এই জায়গাটা তুমি যে বকবে হুম, তার হওয়ানোর জন্যই কিন্তু তুমি একদমই, তাকে হ্যাঁ, বকছো। একদমই, একদমই। তোমার যদি এটা উদ্দেশ্য হয় যে পরের মাসে আবার স্টুডেন্ট আসবে, তো বাবা বকা যাবে হুম, না। হুম, যা করছো হুম, মর্দা, হুম, তোর হুম, নাচ হবে না আমি হুম, জানি, তুই হুম, আয়। হুম। এটা কারণ সেখানে হয়ে টাকাটা গেলে ইম্পোর্টেন্ট। সেখানে হুম, টাকাটাই সেটা আরেক ধরনের হুম, পেশা। হুম। এবার কোন পেশাটাকে তুমি পেশা বলবে সেটা তো হ্যাঁ, না দুটো পেশার একদম আলাদা এখানে। এটা তো দুটো পেশা। একদম। দায়িত্ব সহকারে শেখাচ্ছে সেটা একটা পেশা, আর হুম, একটা শুধু টাকার জন্য শেখাচ্ছে হ্যাঁ, সেটাও একটা পেশা। হুম, দুটো হুম, পেশা কিন্তু এখানে আলাদা। একদমই। আচ্ছা, আমি চট করে কয়েকটা র‍্যাপিড ফায়ার এ চলে যাব। ওকে, হ্যাঁ, একটা র‍্যাপিড ফায়ার হ্যাঁ, কেন? না, না র‍্যাপিড খুব ইজি, ওকে, ইজি র‍্যাপিড ফায়ার। আম ঘুরতে ভাল লাগে কোথায়? পাহাড়, সমুদ্র? পাহাড়। পাহাড়। বাহ! অনেকদিন ধরে আমার একটা পাহাড় কেনার শখ এসেছে, এরকম এটা। আ ভীষণ চোখ বন্ধ করে খেতে ভালোবাসিস? ফ্রিজের জল আর বরফ। আচ্ছা। আর খাবার জিজ্ঞেস করেছি কিন্তু। খাবার। হুম, এইটা একটু ক্রিটিক্যাল। হুম, আমি কিছুই খেতে ভালোবাসি না। হুম, আমাকে উল্টোপাল্টা জিনিস, আমি হুম। সারাদিন নারকেল খেয়ে যেতে পারি। নারকেল? হ্যাঁ, নারকেল ভীষণ ভাল লাগে। প্রচন্ড। আচ্ছা, ঠিক আছে। এরকম হাবিজাবি ব্যাপার হ্যাঁ, আছে মানে আরকি হ্যাঁ, আমার মধ্যে। সেরকম মানে ফুডি বুঝতে পেরেছি। আচ্ছা, আর ভারতের মধ্যে কোন জায়গাটা ভীষণ পছন্দের? গোটা ভারতটা। গোটা ভারত। ভেরি গুড। আমার এটা ভীষণ ভাল লেগেছে জিনিসটা। আর নিজেকে আগামী ৫ বছরে কোথায় দেখতে চাস? অ্যাজ এ রিসার্চ স্কলার। বাহ! আমি যে সাবজেক্টটায় হুম, কাজ হুম, করছি হুম, সেটার আমি যতদূর আমৃত্যু হুম। পেছনে যেতে পারি আমি সেটা করে যাব। পরজন্মে বিশ্বাস করিস? করি। করিস? হুম। বাহ! এটা আমি জানতাম, যারা এট লিস্ট তন্ত্র নিয়ে চর্চা করে, যারা হিস্ট্রি নিয়ে চর্চা করে, অ্যান্টিক নিয়ে চর্চা করে, তারা পরজন্মে ডেফিনিটলি বিশ্বাস করে। একটা তাদের এটা মনে হয় যে একটা এটা, আকাঙ্ক্ষা হ্যাঁ, থাকে হ্যাঁ, যে না আবার হয়তো এটা মনে একটা হয় যে এটা একটা শরীরটা হচ্ছে জামাকাপড়ের মতন, পরের জন্মে এটা চলে যাওয়া যায়। এটা গেল। আর একটা জিনিস যেটা আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে ভারতের যে আ মাইথোলজিক্যাল যে স্টোরি গুলো, যেমন রামায়ণ, হুম, মহাভারত, এটা কতটা টানে? 50-50 আই হুম, থিংক। সবটা হয়তো নয়। হুম, আমি যে সাবজেক্টটা নিয়ে চর্চা করি হুম, সেখানে পৌরাণিক কথা এবং লোককথা হুম, দুটোর একটা অসম্ভব মেলবন্ধন আছে। হুম, তো সেক্ষেত্রে আমাকে কিছু জিনিসে বিলিভ করতে হয়। হুম, মানে আমি সত্যি করেই জানি না সত্যি করেই শ্রীকৃষ্ণর কোনো আদৌ চেহারা ছিল হুম, বলে। সে জন্মেছে কিনা? হুম। এত গল্প শুনেছি যে মনে হয় যেন জন্মেছিল। জন্মেছেন একদম। এবার তার কথাগুলোকেই আমাকে একটা ইনঅ্যাক্ট করে একটা হুম, ডিরেক্টরি তৈরি করতে হুম, হচ্ছে। হুম, তার আমাকে একটা পুরো চোখের সিনেমা বানাতে হুম, হুম, হচ্ছে। তারপরে আমি সেটাকে অ্যাজ এ ঠুমরি সেটাকে প্রেজেন্ট করছি। হুম, মানে আমি তখন নিজে নায়িকা হয়ে গিয়ে তার হুম, মতো করে কথা একদম। বলছি। তখন কিন্তু আর আমার মাথাতে থাকছে না যে ওই কথাগুলো সত্যি ছিল নাকি সত্যি ছিল হুম, না। কিছু ক্ষেত্রে গল্প আকারে, কিছু ক্ষেত্রে হয়তো না। আবার কিছু, হুম। কিছু মাঝে, মাঝে বিশ্বাস করতে ইচ্ছা করে, মাঝে, মাঝে করে এই না। এটা অনেক সময় ভাবরস যখন মনের ভেতরে একটা হুম, ভাব সঞ্চার হয়, হুম, তখন অটোমেটিক্যালি তাই হ্যাঁ, মানে ভাবরসে আমরা ভেসে আর্ট যাই। ফর্মটা হ্যাঁ, অনেক বেশি মানে মাথায় চেপে যায় আরকি। মা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, "মুখে কি আছে?" সে বলল, "মাটি।" বলল, "মাটি খাচ্ছিলিস?" বলল, "না মা, হুম, আমি মাটি খাইনি।" হাঁ কর। সেই মা যখন মুখ খুলে বিশ্বদর্শন দেখছে। বিশ্বরূপ দেখছে, হ্যাঁ? তো এইটা যখন সেই লেভেলের কোন শিল্পী আমাদের সামনে তুলে ধরে, গানের মধ্যেই হোক বা নাচের মধ্যে, তখন আমরাও তো সেটা দেখতে পাই। নিশ্চয়ই। হ্যাঁ, মানে ওই যে তবে বলছিলাম আমার না, হুম, মনে হয় দেখো, এটা তো হয়ই, এটা তুমি নিশ্চয়ই হুম, বিশ্বাস করবে যে সময় যত পরপর এগিয়ে হুম, যায়, এই যে আমরা এত বছর থেকে এত বছরে অব্দি এসে পৌঁছেছি, সেখানে আমাদের গান বাজনার ইতিহাস আমরা দেখতে গেলে বা যা আমাদের হুম, প্রাচীন দস্তাবেজ আছে, হুম, যেখান থেকে একদম নাট্য থেকে অভিনয় থেকে নাচ হুম, থেকে গান থেকে সব পরপর হুম, বের হচ্ছে। সেটার বয়সটাও নয়, নয় করে কিন্তু ৩,৫০০ ৪,০০০ বছর। হুম, 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 এবার ৩,৫০০ ৪,০০০ বছরে সামাজিক পরিস্থিতিটা যেভাবে বদলায়,
কেন আমাদের দেশে যোগবিদ্যা ছিল, কি করে লোকজন চোখ বন্ধ করে জলে ভেসে থাকতে পারতো? যদি শ্রীকৃষ্ণ মিথ্যে হয় তাহলে ওটাও মিথ্যে। একদমই তাই, একদমই তার তাই। মানে তখন প্রকৃতি কতখানি পিওর ছিলেন এবং মানুষের সাথে প্রকৃতির একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি কতখানি ইজি ট্রানজাকশনে ছিল, যেটা আজকের দিনে সম্ভব না। না। এত মাঝে ব্যারিয়ার্স। মানে আমি সবটা মিথ্যেই বা বলি কি করে? হয়তো হয়েই ছিল, যেটা আজকে পড়া সম্ভব হচ্ছে না। না, সবকিছু আমি একটা জিনিস বলি যে যদি ধরো এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং তাতে যদি পারমাণবিক বিস্ফোরণের ফলে সবকিছু ধ্বংস হয়ে যায়, মানে এখন যে এতগুলো পারমাণবিক অস্ত্র আছে আমাদের ভান্ডারে, সবাই যদি সবকটা প্রয়োগ করে তাহলে পৃথিবীটা একটা আমাদের সমগ্র জনজাতি ধ্বংস হয়ে যাবে। এবং আমাদের যে এই যে ধরছি মোবাইল বড় বা এই যে গ্যাজেটস বলো, যেগুলো নিয়ে আমাদের ভীষণ অহংকার, তো সেই জিনিসগুলো ৫,০০০ বছর বাদে তো ৫,০০০ তো সব মিশে যাবে মাটির সাথে। ৫,০০০ বছর বাদে আবার যেই জনগোষ্ঠীর উত্থান হবে, তারা যখন দেওয়ালে হাওয়ায় কথা বলছে না না ৫,০০০ বছর তারা মাটি করে যদি এরকম কোনো জিনিস পায়, তাদের এটা বিশ্বাস করতে কষ্ট হবে যে আমরাও মোবাইল ইউজ করতাম, আমরাও আকাশে চড়তাম এরোপ্লেনে, আমরাও মহাকাশে রকেট পাঠিয়েছি, মানে এগুলো তাদেরও বিশ্বাস করতে অসুবিধা হবে কিনা, কারণ তারা তো আবার প্রাইমারি স্টেজ থেকে শুরু করবে, শুরু করে গিয়ে আবার ওই জায়গাটা গিয়ে পৌঁছবে, কারণ তার আগে তো সব ধ্বংস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক সেইভাবেই আজ থেকে ৫ থেকে ৬,০০০ বছর আগে কি কি ছিল এবং কি কি হয়েছে সেটা অ্যাকুরেট ভাবে বোঝা বা বলা খুব মুশকিল। তবে আমার মনে হয় সবটা গল্প কথা হলেও কিছুটা হয়তো ছিল, না হলে এত এত মানুষ যুগের পর যুগ, বছরের পর বছর সবাই ভারতবর্ষে দৌড়ে দৌড়ে ছুটে আসতো না। না, ঠিকই। সেখানে চিকিৎসা বিদ্যা থেকে, অঙ্কশাস্ত্র থেকে, যোগ বিদ্যা থেকে, সঙ্গীত থেকে, তন্ত্র থেকে, সাধনা থেকে, বৈদিক থেকে কি নেই যেটার জন্য লোকে আসেনি। একদমই তাই। কিছু তো কোথাও একটা ম্যাজিক ছিলই। সেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা সত্যতাটা যাচাই করতে পারি না, কারণ আজ ওইভাবে সাপোর্ট করে না। হ্যাঁ, কিছুটা বিশ্বাসও টলমাল হয়ে গেছে, কারণ হচ্ছে ১০০০ বছরে এত ইংরেজ মানে মুসলিম শাসনকালে এত কিছু হয়েছে, এত কালচার মিশে গেছে, এত সংস্কৃতি মিশে গেছে আমাদের মধ্যে, যার ফলে অনেকটা আমাদের যেই প্রাচীন যে সংস্কৃতি সেটা ঘোলাটে হয়ে গেছে, মানে মিশে গেছে, মিশেল হয়ে গেছে। বড় কথা, হ্যাঁ, নিজের সংস্কৃতির উপরে বিশ্বাস একদম, আর নিজের জীবনযাপনের সততা, এটা ভীষণ নষ্ট হয়ে গেছে আজকে। এই যে আমি তোমাকে একটু আগেই বললাম যে আগেকার দিনে মানুষ যোগ বিদ্যার দ্বারা চোখ বন্ধ করে জলে মরার মতো ভেসে থাকতে পারতো, মানে এমনও গল্প শোনা গেছে যে গায়ে কাক বসে গেছে, এমন ভাবে উনি ভেসে আছেন মরার মতো। তুমি আজকে ওরকম পিওর পুকুরে জল দেখাও তো আমাকে, কোন পুকুরের জলটা তুমি অতখানি পিওর পাবে যেখানে তুমি জলের গ্র্যাভিটিটাই তোমাকে ভাসতে দেবে না, তোমার ওখানে বিদ্যাটাই ফেল হবে। তাহলে আমি আজকে যদি বলি জানিস তো যোগ বিদ্যা জলে ভাসা দেয়, আমাকে দুটো চর মেরে দিয়ে হেসে চলে যাবে। এটা অনেকটা ওরকম যে আজকে যদি ১৯৮০ সালে কাউকে বলতাম, যখন মানুষ করে ল্যান্ড ফোনে কথা বলতো, তখন যদি ১৯৮০ সালে এরকম কাউকে বলতাম যে এমন একটা যন্ত্র আসবে হাতের মধ্যে রাখা যাবে, যেটাকে নিয়ে তুই চলাফেরাও করতে পারবি এবং যেটাতে একজনের ছবি অন্য আমেরিকা থেকেও দেখতে পাওয়া যাবে, বা তখন ওটাই অবিশ্বাসী। ১৯৮০ সাল বা ১৯৭৫ সালে মানুষটা আমাকে গালে চড় মেরে বলতো এটা ইম্পসিবল, এটা একটা কল্পনা, তাই না? ঠিক সেইভাবে কিন্তু আজকে আমাদের ২০২৬ সাল দাঁড়িয়ে এটা একটা কল্পনা, মানে একটা বাচ্চা ছেলের কাছেও জিনিসটা ভীষণ ইজি, যেটা মোবাইল ফোনে সেই জিনিসটা হচ্ছে। ওই জন্য কি ছিল আর কি ছিল না, এটা সত্যি একটা বিতর্কের বিষয় একটা জিনিসটা। আর একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এলিয়েনে বিশ্বাস করিস? ব্যাপারটা বুঝতে পারি না, মনে হয় যেন বিশ্বাস করতে ইচ্ছে করে আমার, আর বিশ্বাস করতে মানে এটা তো কখনো বিশ্বাস করতে মন চায় না যে এই মহাবিশ্বে আমরা একা, মানে এরকম অজস্র নক্ষত্র সূর্যের মতন, তার নির্দিষ্ট দূরত্ব পৃথিবী এবং সেই পৃথিবীর একটা অংশে আমরা জন্মেছি, সেরকম আরো তো এরকম অজস্র নক্ষত্রের একটা নির্দিষ্ট দূরত্ব নিতে এরকম দ্বিতীয় পৃথিবী তো নিশ্চয়ই আছে। আমরা যোগাযোগ করে উঠতে পারছি না, বা তারা যোগাযোগ করে আমাদের সামনে ধরা দিচ্ছে না, এটাও হতে পারে, তাই না? আমার এটা খুব অদ্ভুত লাগে, মানে এই বিষয়টা নিয়ে, কসমিক বিষয়টা নিয়ে ভাবতে গেলে আমার খুব মজা লাগে। আমরা নিজেরাই এখানে বসে তামিলনাড়ুর ম্যাপটা এক ঝটকায় আমাকে যদি বলো তামিলনাড়ুর ওই জায়গায় শহরটা কোথায় বলতো, আমার ১ ঘন্টা লাগবে আমাকে খুঁজে দিতে। সেখানে এত বড় হিসেবটা আমি হাতে দেখবো কি? তো আমি এক পলকে হিসাবটা দেখতেই পাই না। যদি আন্দাজও করি, তাতে করেও আমার মনে হয় যদি আরেকটা দ্বিতীয় বিশ্ব থেকে থাকে, সেই বিশ্বটা আমাদের থেকে অনেক বেশি বড়। একদমই তাই। আমরা যদি তাদের থেকে বড় হতাম, আমরা ওদেরকে অধিকার করার চেষ্টা করতাম, যেটা ওরা করছে না। যদি ওরা এক্সিস্ট করে থাকে, তারা সত্যি করে আমাদের থেকে আরো অনেকখানি উপরে, হয়তো অনেকটা উপরে। এটা সত্যি, কারণ ৯৭ বোধহয় আমি একটা সিনেমা দেখেছিলাম, যেটা ইন্ডিপেন্ডেন্স ডে বলে,
খুব ফেমাস হয়েছিল খুব সিনেমাটা, সুন্দর, খুব যে ভালো এলিয়েনরা movie এসে একটা। আমাদের হ্যাঁ, শহরগুলোকে দখল করে নিচ্ছে বা ধ্বংস করে নিচ্ছে, যাই হোক। তো এইটা নিয়ে, এবং এইটা একটা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় যেটা এটা রয়েছে। আর জ্যোতিষে বিশ্বাস করিস? জ্যোতিষ শাস্ত্র? a little bit, পুরোটা নয়, হুম। আর একটু এটা একটু। এটা কি কখনো মনে হয় যে জ্যোতিষ শাস্ত্রের যে অ্যাকচুয়াল জিনিসটা ছিল সেটা আজকে ভীষণভাবে অপভ্রংশ হয়ে গেছে, মানে জল মিশে গেছে হ্যাঁ, প্রচুর? প্রচন্ড। কোনটাতে জল হ্যাঁ। মেশেনি? জল ছাড়া কিছু দেখাও তো আমাকে। হ্যাঁ, জল ছাড়া তো আবার অনেক কিছু খাওয়া যায় না। না, মানে বিভিন্ন প্রকার জল। কত রকম মানে হ্যাঁ, ঠান্ডা জল, কালো জল, সাদা জল, নীল জল, লাল জল, মানে হ্যাঁ। জলই জল। জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি হুম, বলো, বিষয়টাকে আমি অসম্মান করতে হুম, চাই না। হুম, অসম্মান করিও না। হুম, কিন্তু কট্টরভাবে বিশ্বাসও করি না। হুম, আমার যেটা মনে হয়, একটা কথা জ্যোতিষরাও বলেন, হুম, প্রপার জ্যোতিষরাও হুম, বলেন, তোমার যদি কর্মগুণটা হুম, খুব স্ট্রং হয়, তাহলে জ্যোতিষ তোমার অ্যাকর্ডিংলি চলবে। সেটা যদি আমি খারাপ সময়তে হুম, পড়ে গিয়ে, হুম, দাদা আমার এত হুম, সময় খারাপ যাচ্ছে, হুম, তোমার তো অমুক সাল থেকে অমুক সাল খারাপ যাবে, ওইটা ভেবে যদি আমি তো কম্বলের তলায় রোজ কাঁদতে হ্যাঁ, বসি, সেটা আমি ৭ দিন কাঁদতে পারবো। ৮ হুম, দিনের দিন থেকে আমার মাথা যন্ত্রণা হুম, শুরু হবে। ৮ দিন আমি কি করব? ৯ দিনের দিন আমি খাবো কি? ১০ দিনের দিন রাত্রেবেলা কি খাবো? দুপুরে হুম, কি খাবো? অথবা আমাকে কর্মজীবনে ফিরতেই হুম, হচ্ছে। তো আমার মনে হয় যেকোনো কারণেই নিজের কাজ হোক, খারাপ, ভালো সবটাকে খুব হাসি মুখে মুখ বন্ধ করে একসেপ্ট করে নেওয়াটাই বোধহয় কোথাও একটা কর্মের কারণ। হুম, আর জ্যোতিষ আমাকে আগে থেকে জানিয়ে দিতে পারে। হুম, জ্যোতিষ আমায় পরিবর্তন করাতে পারবে না। যেটা আমার কর্ম আমায় পরিবর্তন করাতে পারবে। একদমই তাই। এবং ওটাতে জ্যোতিষশাস্ত্রে লেখা আছে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু কর্মফল। ফল তোমাকে করতে হবে। করে যেতে তুমি হবে। চেষ্টা না করে শুধু ভাগ্যের উপর পুরোটা রাখতে পারো না। এটা একটা ভীষণ হুম। সুন্দর। আরেকটা আর যেটা আমার মনে হয় যে হুম, মানে ইকুয়াল অ্যাকসেপ্টেন্স। হুম, ফেল করলেও হাসি মুখে অ্যাকসেপ্ট করা। হুম, কষ্ট হোক। হুম। তুমি নিজে, নিজে কাঁদো। একদম। পরের দিন আবার যেটা ওঠো। যেটা আমি ওদেরকেও বলি যে হুম, হ্যাঁ, সাফল্যতা আসবে তার সাথে ব্যর্থতাও আসবে। অবশ্যই। ব্যর্থতাকেও সমানভাবে গ্রহণ করতে হবে। হুম, কারণ দিনটাকেও আমরা গ্রহণ করছি, তাহলে রাতটাকেও গ্রহণ করতে হবে। আবার অবশ্যই। রাতটাকে যদি গ্রহণ হুম। করি তাহলে দিনটাকেও গ্রহণ করতে হবে। এবার ঠিক আমরা তো আছে? কেউ একদম মনীষী নই। রেগে গেলাম, খারাপ লেগে গেল, কান্না পেয়ে গেল, দেয়ালে মাথা ঠুকতে হ্যাঁ। ইচ্ছে করলো, এই ভেঙে পড়ে গেলাম। পুরো জিনিসটাই নিজের মধ্যে থাকুক। নিজের ৪ টে দেওয়ালের হুম, মধ্যে থাক। পরের দিন সকালে হুম। with a new morning ওঠো। একদম, একদম। আবার ওঠো। কারণ একটু পরেই তোমার হুম, খিদে পাবে। আবার হুম, তোমায় যেতে হুম। হবে ভাই। তাহলে ওটাকে এই যে যত্ন এখন বাজে রাত্রিবেলায় ২টো ৫ আমরা কি আইসক্রিমটা, হ্যাঁ, আবার গম্ভীর খুব না কথাবার্তা গম্ভীর বলছি? কথাবার্তা বলছি না। আমাদের খুব খিদেও পাচ্ছে আস্তে, আস্তে। আমার মনে পড়লো ফ্রিজে আমি ৩ টে আইসক্রিম রেখে এসেছি। এই যে রোহনের হ্যাঁ, বিয়ে থেকে আমরা নিয়ে আমরা এসেছিলাম, ৩ নিয়ে টে চলে নিয়ে এসেছি। এসেছি। আর আমরা জানতাম যে রাতে এরকম আমরা আড্ডা মারবো এবং সেখানে কিন্তু আমাদের খিদে পাবে সেখানে। আচ্ছা, ও যখন এসছে একটা গান তো অবশ্যই শুনবো। আমাদের এই তো কিউট। শ্রোতারা যারা রয়েছে, হ্যাঁ, তারাও ওর কাছে আরে টিকটিকিটাও না পর্যন্ত বলছে। টিকটিকিটাও পর্যন্ত বলল না, ঠিক, ঠিক, আমার ঠিক, মনে ঠিক, হচ্ছে না ঠিক। টিকটিকিটা এখানকার পোশাক। কারণ আমি যখনই বিতর্কিত কথা বলছি ও ওইখান থেকে টিক, 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 টিক করে শুরু হয়ে যাচ্ছে। আমি এটা বলি যে এইটা আমাদের মিউজিয়াম ক্যাফেতে যারা আছে তাদেরকে সবাইকার মানে সমান, এটা আমাদের ঘর যেমন ওদেরও ঘর। তো ও আমি কারণ যে আমার মনে হয় না আমার এখানে যে টিকটিকিটা থাকে ও ঠিক সময়, সময় কিন্তু টিকটিক করে। হ্যাঁ, ও বুঝলি দেখছি বুঝলি তো? বুঝলাম, হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, টিক, 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 টিক বলে। এবং টিকটিকটা ও একদম, আমি যখন খুব ভীষণ, ভীষণ কনফিউজ থাকি যে কি করব? এটা করব কি করব না? এটা কি করব? ও কিন্তু পাশ থেকে বলে টিক, 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 টিক। হ্যাঁ, যেই বললাম যে ও এসছে এখানে গানটা শোনানো উচিত, হ্যাঁ, পাশ থেকে টিকটিকিটা সঙ্গে, সঙ্গে বলল টিক, 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 টিক দেখ। এবার টিকটিকিটাও বলে দিয়েছে তোকে কিন্তু গান শোনাতেই হবে জিনিসটা। একটা একটা যাক হয়েই যাক একটা গান। দেখো রাত্রি ২ টোর হুম। সময় এটাকে বন্ধ করো। একদম হ্যাঁ, দিয়ে আরেকবার আবার